নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। থানা ঘুরিয়ে দেখানো হলো পড়ুয়াদের তমলুক থানার অভিনব উদ্যোগ। কেটে গেছে এক দশক, তৈরি হলো না শঙ্করপুর মেরিন পার্ক ও কলেজ, আশ্বাস স্থানীয় বিধায়কের। গ্যাস কোম্পানির বিতরকদের অনুষ্ঠান ময়নায় বিতরণ করা হলো গ্যাস। কোলাঘাটে লিগ ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো ফানুস ওড়ানো এবং জাগলিং। ময়নায় বিজ্ঞান বিষয়ক আলোচনা উদ্বোধন করলেন ভিডিও। কোলাঘাটে গুলিতে জখম ব্যবসায়ী, লুট, টাকা ও গয়না তদন্তে পুলিশ। ফের বামে ভাঙন, বাঁশকুড়ায় সিপিএমের গ্রাম পঞ্চায়েত আবার তৃণমূলের দখল। কৃষি কথায় আজ দেখুন, কাকদ্বীপে পুকুরে সফলভাবে ইলিশ উৎপাদন, আশাবাদী গবেষকেরাও। আসছে বিস্তারিত খবরে। সোমবার বিভিন্ন স্কুলের কচিকাচাদের ঘুরিয়ে দেখানো হয় থানা ও পুলিশ ব্যারাক। উদ্যোগে ছিল তমলুক থানা। পড়ুয়ারা যাতে কোনো সমস্যায় পড়লে ভয় না পেয়ে পুলিশের দ্বারস্থ হতে পারে, তার জন্যই এই পদক্ষেপ। থানা বা পুলিশ কোনো ভয়ের কারণ নয়, এবার কচিকাচাদের তা বোঝাতেই অভূতপূর্ব উদ্যোগ নিল তমলুক থানা। তমলুক থানার উদ্যোগে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের দেখানো হলো তমলুক থানা। আমরা আমাদের অ্যাডিশনাল সাহেব আর এসপি সাহেব স্কুলে ওনারা ক্লাস নিতে যাচ্ছেন এবং আমাদের সঙ্গে সম্পর্ক যাতে ভালো হয়, বাচ্চারাও আমাদের পুলিশের কাজ সম্বন্ধে জানে এবং যাতে বাচ্চারাও যে পুলিশের কী কী কাজ তারা পুলিশ সম্বন্ধে জানুক এবং এই প্রফেশনে আসুক, এই একটা উদ্দেশ্য নিয়ে আমাদের অ্যাডিশনাল সাহেব আমাদের থানাগুলোকে ওনাদের বাচ্চাদের ভিজিট করানো, দেখানো কী ধরনের পুলিশ কী করে, কীভাবে আসামি ধরে, তারা কীভাবে আর্মস থাকে, কখন এই হয়, তারা কীভাবে আসামি রেকর্ড রাখে, সেইগুলো সম্বন্ধে তাদের সঙ্গে একটা ডাকা হয়েছিল। তো আমরা সবাই মাস্টারমশাইরাও এসছেন, আমরা আমাদের চাইল্ড ফ্রেন্ডলি কর্নার আছে, উমেন ডেস্ক আছে, অনেক মহিলারাও এসছে। আর ওরা টেবিলে বসে দেখলো একজন এতে যে কীভাবে কেউ কমপ্লেন নিতে আসে, সেই কমপ্লেন কীভাবে নিতে হয়, কীভাবে আমরা তাদের সঙ্গে ব্যবহার করি, সেগুলো সব দেখলো। আজকে কতজন ছাত্রছাত্রীকে নিয়ে? প্রায় 80 জন মতো আজকে এসছে। পরবর্তীকালে আরও, এটা হচ্ছে সোয়াদিঘি পার্ট বেসিক প্রাইমারি স্কুল অ্যান্ড জুনিয়র হাই স্কুল আছে। সোমবার সকালে কচিকাচাদের থানা পুলিশ ব্যারাক দেখানো হয়। যোগ দেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। পুলিশ কর্মীদের জীবন ও জীবনযাত্রা, তাদের বাসস্থান, পুলিশ স্টেশন জুড়ে সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থা, অভিযুক্তদের সঙ্গে পুলিশের আচরণ সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে বোঝানো হয় পড়ুয়াদের। কিসের জন্য এসেছো তুমি? তমলুক থানা দেখতে এসেছি। আচ্ছা, কি কি দেখালেন? হ্যাঁ স্যার, অনেক অফিসার মানে যারা দোষ করেছে তাদেরকেও দেখালেন, তারপর আরও অনেক কিছু দেখালেন, কে কোথায় বসেন, কি করেন। কি অ্যাবজর্ব করলে তুমি? মানে কি বুঝলে? খুব ভালো লাগলো, আর বুঝলাম যে থানায় এসে ভয় না করে সব কিছু খোলামেলা আলোচনা করা যেতে পারে। তাহলে ভবিষ্যতের জন্য কি চিন্তা ভাবনা করলে তুমি? ভবিষ্যতের জন্য পড়াশোনার সাথে সাথে কোনো অন্যায়মূলক কাজ দেখলেই তাকে মানে তার নামে অভিযোগ করবে, যাতে যে কোনো সমস্যায় পড়ুয়ারা ভয় না পেয়ে সরাসরি পুলিশের দ্বারস্থ হতে পারে, তার জন্য সচেতন করা হয়। সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই পদক্ষেপ অভিনব। স্কুল থেকে এবং সোয়াদিঘি জুনিয়র গার্লস হাই স্কুল থেকে আজকে তমলুক থানা দেখার জন্য ছেলেমেয়ে নিয়ে আমরা পৌঁছেছিলাম। খুব সুন্দর প্রশাসনিক দপ্তরের ব্যবহারে আমরা ভীষণ খুশি। ওরা খুব মিষ্টি করে ছেলে মেয়েদের সব কিছু বুঝিয়ে দিয়েছেন এবং আমাদের খুব সহযোগিতা করেছেন। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। প্রায় এক দশক পরও চালু হলো না শঙ্করপুর মেরিন ফুড পার্ক। শঙ্করপুর মৎস্য দপ্তরে এই ধরনের মেরিন ফুড পার্ক চালু হলে শঙ্করপুরের বহু মানুষের যেমন কর্মসংস্থান হবে, তেমনি এলাকার অর্থনৈতিক পরিকাঠামোরও উন্নতি ঘটবে। তবে এ ব্যাপারে আশার কথা শুনিয়েছেন স্থানীয় বিধায়ক অখিল গিরি।
এক দশক পর আজও অন্ধকারে শঙ্করপুরের প্রস্তাবিত মেরিন ফুড পার্কের ভবিষ্যৎ। 2006 সালের শুরুতেই শিলান্যাস হয়েছিল এই প্রকল্পের। 4 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছিল। শুরু হয়েছিল প্রকল্পের নির্মাণ কাজও, কিন্তু 2007-এর শুরুতেই রাজ্য জুড়ে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার কারণে মাঝপথেই আটকে যায় প্রকল্প রূপায়ণের কাজ। বলতে এখানে হওয়ার কথা ছিল, মাছের আড়তটা এটা হওয়ার কথা ছিল, তাই জন্য খুচরা পাইকারি ব্যবসায় আসবে না, তাই জন্য এটা বন্ধ হয়ে গেছে। আর যে ফুটপাথে নিয়েছিল মানে কোম্পানিটা, এখানে আর করবে না। আচ্ছা, আগামী দিনে হওয়ার কি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? এটা সম্ভাবনা নেই। দীঘা মোহনা ছেড়ে শঙ্করপুর ব্যবসা করতে অনিচ্ছা প্রকাশ করেন মৎস্য ব্যবসায়ীরা। পরবর্তী সময়ে ওই জায়গায় পিপিপি মডেলে একটি মেরিন কলেজ তৈরির প্রক্রিয়া শুরু করে তৎকালীন রাজ্য সরকার। তাও আটকে যায় জমিজটে। তারপরেই পালাবদল ঘটে রাজ্য রাজনীতিতে। এরপরও কেটে গেছে প্রায় 6টা বছর, কিন্তু আর এগোয়নি প্রকল্পের কাজ। বর্তমানে প্রস্তাবিত এই ফুড পার্কেই আস্তানা গেড়েছেন স্থানীয় মৎস্যজীবীরা। ফুটপাথ যেটা তৈরি হয়েছিল আজ থেকে 5 বছর আগে, আমাদের তখন শিল্পমন্ত্রী ছিলেন নিরুপম সেন, উনি এসে উদ্বোধন করে গেছিলেন। তো আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল এই ফুড পার্ককে কেন্দ্র করে এখানে একটা মাছের নিলাম কেন্দ্র তৈরি হোক, কিন্তু এই দীর্ঘ 5 বছর ধরে সেটা অব্যবস্থায় পড়ে আছে। এখানকার যে জালসারাই যারা শ্রমিক, তাদের দখলে সেটা বর্তমান আছে। আমাদের এলাকাবাসী হিসাবে আমাদের দীর্ঘদিনের একটা দাবি, এখানে একটা মৎস্য নিলাম কেন্দ্র হোক। দিনভর জাল সেলাই বাঁধাইয়ের কাজ চলে এখানে। এখন তাদের দখলেই থাকে ফুড পার্ক। অবিলম্বে এই জমিতে মেরিন ফুড পার্ক গড়ে তোলবার দাবি করছেন সাধারণ মানুষ, কিন্তু আদৌ তা সম্ভব কিনা তা নিয়ে সন্দিহান দপ্তরের আধিকারিকেরা। বিশ্বজিৎ জানা, আমি তালগাছাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং মৎস্যজীবীর সঙ্গেও আমরা যুক্ত। আমাদের এলাকার বহু মানুষ এখানে যুক্ত, তাদের সুবিধা অসুবিধাগুলো আমরা দেখি। তো শঙ্করপুরে যে ফুটপাথটা হয়েছিল বামফ্রন্টের আমলে, সেখানে সম্ভবত নিরুপম সেন এটাকে উদ্বোধন করেছিলেন, সেটা দীর্ঘদিন অব্যবস্থার মধ্যে যে উদ্দেশ্যে সরকার করেছিল সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি। অন্যান্য মানুষজন সেখানে জাল ছাড়াচ্ছে, এই করছে, সেটাও একটা কাজে লাগছে ঠিক, কিন্তু যেটা উদ্দেশ্য ছিল মাছ উঠবে, মাছ সেখান থেকে যাবে, এটা সেগুলো ঠিক হচ্ছে না। তো আবার মাঝে আমি যেটা শুনছি, জানি না কতটুকু সত্য আমাদের কারণে, আমরা ততটা ইন্টারফিয়ারও করিনি, যেহেতু মৎস্য দপ্তর সেটা দেখেন সরাসরি পঞ্চায়েতের আমার এরিয়ার ভিতরে হলেও দেখেন মৎস্য দপ্তর ফিশারি অফিস আছে সেখানে, ওখানেই ওরা লিজ দিয়েছে বলে শুনলাম কোনো কাউকে না। শঙ্করপুর মৎস্য বন্দরে এই ধরনের মেরিন ফুড পার্ক চালু করা হলে বহু মানুষের কর্মসংস্থান যেমন হবে, তেমনি এলাকার অর্থনৈতিক পরিকাঠামোরও উন্নয়ন ঘটবে। মেরিন কলেজ নির্মাণের জন্য সরকারি অনুমোদন মিলেছে, আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক অখিল গিরি। শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এলাকার মধ্যে আমার বিধানসভা কেন্দ্রের শঙ্করপুর একটা মেরিন পার্ক হওয়ার কথা। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে অনুমোদন লাভ করেছে, টাকাও ফিনান্স ডিপার্টমেন্ট থেকে টাকা দেওয়া হয়েছে। শুধু কাজকর্মটা শুরু করার আগে যতটুকু কাজ করা দরকার সেটা চলছে, প্রস্তুতি চলছে। ইতিমধ্যে মেরিন পার্ক কাজ শুরু হয়ে যাবে, তবে আমি এটা আশা করি যে পুজোর পরেই কাজটা শুরু হবে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার জলচকে একটি গ্যাস কোম্পানির গ্রামীণ বিতরকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস বিতরণের কাজ শুরু হলো সোমবার। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। শনিবার পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার জলচকে একটি গ্যাস কোম্পানির গ্রামীণ বিতরকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাস বিতরণের কাজ শুরু হলো। এদিন এই মঞ্চ থেকে 200 জনের হাতে গ্যাস তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জি.কে. ঝা, স্বাধীনতা সংগ্রামী মনীন্দ্রনাথ বেরা, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অজিত কুমার মাইতি, পিংলা ব্লকের তৃণমূল সভাপতি ঋষিকেশ তিন্ডা সহ বিশিষ্টরা। প্রত্যেকটি বাড়িতে যাতে গ্যাস পৌঁছে দিতে পারি তার ব্যবস্থা
অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। রবিবার কোলাঘাটে অনুষ্ঠিত হলো লীগ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। উদ্যোগে ছিল কোলাঘাটের অরুণপ্রাতের তরুণ দল ক্লাব। ফানুস উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল জাগলিং। কোলাঘাটে অরুণপ্রাতের তরুণ দল ক্লাবের উদ্যোগে লীগ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো রবিবার। দেউলিয়া হাই স্কুল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ধর্মবের ও পয়াগের মধ্যে ফাইনাল ছিল। জয়ী হয় ধর্মবের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, শিক্ষক গৌরহরি পাল সহ বিশিষ্টরা। ফানুস উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সাথে সাথে জাগলিং ছিল বাড়তি আকর্ষণ। অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রাও। আমাদের সংঘের অন্যতম সদস্য দেখতে থাকুন বাজেট প্রদর্শনী। প্রখ্যাত বাজিকর শ্রীকান্ত মাইতের রাজের প্রযোজনায় শুরু হয়েছে মাঠের মাঝে। অনেক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। তার সমস্ত ফুটবল প্রেমী দর্শক বৃন্দকে জানাই সাদর আহ্বান। অনুষ্ঠান প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ স্কুলের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হলো বিজ্ঞান বিষয়ক আলোচনা ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র সম্বর্ধনা অনুষ্ঠান। উদ্যোগে ছিল আলোক দিশা নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়না ব্লকের বিডিও বিশ্বজিৎ বসু। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। পূর্ব মেদিনীপুরের ময়না থানার আলোর দিশা একটি সমাজসেবী সংস্থা, যারা 6 বছর ধরে বিভিন্ন সমাজসেবার সঙ্গে যুক্ত। তাদের উদ্যোগে ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ স্কুলের অডিটোরিয়াম হলে বিজ্ঞান বিষয়ক আলোচনা এবং কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ময়না ব্লকের বিডিও বিশ্বজিৎ বসু প্রদীপ জেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন অধ্যাপক হীরক পেরা, ময়না শাখার তমলুক ঘাটাল ব্যাংকের ম্যানেজার সোমনাথ বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা। ভারতের মঙ্গল অভিযান সম্পর্কে পড়ুয়াদের বোঝালেন ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি। এদিন এই মঞ্চ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। 35টি স্কুলকে স্মারক সম্মানে সম্মানিত করা হয়। সংস্থার সম্পাদক তথা প্রাক্তন প্রধান শিক্ষক অনন্ত কুমার ঘোড়ই বলেন, ময়না আলোর দিশা বন্ডিং 2016 এটা আমাদের ষষ্ঠ প্রোগ্রাম। ময়নার পার্শ্ববর্তী এলাকার 35টি প্রতিষ্ঠানে প্রায় 500 ছাত্রছাত্রী এবং শুভানুধ্যায়ী মিলে 650 টাকা রেখে আজকের অনুষ্ঠানের উপস্থিতি। এই অনুষ্ঠানে তাৎপর্য যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এই এলাকার ছাত্রছাত্রীদের এবং এই এলাকার সমস্ত স্তরের মানুষের কাছে কুসংস্কারের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে, বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার তাগিদে এবং ময়নাকে পশ্চিমবাংলার মধ্যে শিক্ষা সংস্কৃতিতে একটা বিশেষ জায়গায় পৌঁছে দেওয়ার নিরিখে আমাদের এই প্রয়াস। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। লিফট দেওয়ার নাম করে দাসপুর থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকে গাড়িতে তুলে তাকে গুলি করে 6 নম্বর জাতীয় সড়কের ধারে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে প্রথমে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দাসপুর থেকে পাঁশকুড়ায় লিফট দেওয়ার নাম করে ওড়িশার ব্যবসায়ীকে গুলি করে কোলাঘাটের কাছে ফেলে পালালো দুষ্কৃতীরা। তার কাছ থেকে তারা 30 লক্ষ টাকা সোনার গহনা ও নগদ টাকা লুট করে বলে অভিযোগ। যেটুকু শুনেছি মোটামুটি গুলি করেছে একজন, জোরজবস্তি করে তুলেছে গাড়িতে, ওখানে তুলে কাকু কটক চলে যাওয়ার কথা ছিল, ওখান থেকে জোরজবস্তি মাথায়ও মেরেছে, গুলিও করেছে। তারপরে কাকু মনে হচ্ছে বাঁচানোর জন্য গাড়ি থেকে লাফ মেরে পড়ে গেছে। কাকুর কাছে কিছু জিনিসপত্র গেছে, জিনিস ছিল মনে হচ্ছে, এবার নিয়ে নিচ্ছে না কি হয়েছে সেটা বলতে পারছি না।
বলতে পারছি না আমি ঠিক। উনি তো বলেছেন সোনা ছিল, থাকতে পারে, সোনার ব্যবসা 30 লক্ষ টাকার সোনা ছিল। হ্যাঁ, থাকতে পারে। আহত অবস্থায় প্রথমে তমলুক হাসপাতালে ও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যবসায়ীকে। পুলিশ জানতে পেরেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে সোনা কিনে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন বিশ্বজিৎ পলমল নামে ওই স্বর্ণ ব্যবসায়ী। হ্যাঁ, ও এসেছিলেন সোনা কিনলেন, কিনে রাস্তায় নিয়ে বাসে দাঁড়িয়ে আছে, বলছে বাস নিয়ে ছেড়ে দেবো, চলো একসঙ্গে চল যাও। যে রাস্তায় মেজেগ্রাম ফেরার পরে বের করতে এনে মেরে দেয়। ওর বাড়ি কত কি? সঞ্জয় কি বললেন ওর নাম? সঞ্জয় নাম জান, টাইটেল জানেন। আমার খুব বেটার চিনতেন না ওকে? মুখে চেনাশোন। আর কত কি আপনার সোনার ব্যবসা আছে? মানে ইয়ে সোনার গহনার দোকান। আপনার নামটা কি? আর পাচ্ছি কটকে থাকেন? গ্রামের নামটা কি? সিডিও মরকতনগর থানা। হ্যাঁ, মরকতনগর সিডিও। মরকতনগর সিডিও। সেই সময় গন্তব্যে পৌঁছাবার নাম করে কোনো অপরিচিত ব্যক্তি গাড়িতে তুলে নেয় তাকে। এরপর টাকা ও গহনা ভর্তি ব্যাগ নিয়ে গুলি করে তাকে 6 নম্বর জাতীয় সড়কের কাছে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কি শুনেছিলেন? কিছু শুনিনি, আজকে হঠাৎ শুনলাম এরকম গুলি লেগেছে বলে। গুলি লেগেছে বলে। কে মেরেছে কিছু জানতে পারেন না, আমাদের সামনে এবার আমরা ওরা কটকে। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। শনিবার পাঁশকুড়ায় ব্লক তৃণমূল কংগ্রেসের এক সম্মেলনে 6 বাম পঞ্চায়েত সদস্য পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করে। পাঁশকুড়ার রাধাবল্লভ চক পঞ্চায়েত দখলে আসে তৃণমূলের। সভায় সভাপতিত্ব করেন পৌরপ্রধান জাকিউর রহমান খান। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। পাঁশকুড়ায় সিপিএমের গ্রাম পঞ্চায়েত এবার তৃণমূলের দখলে। এমনিতেই রাজ্যে বাম কংগ্রেসে ভাঙন অব্যাহত, সেই ধারা ব্যাহত হলো না পূর্ব মেদিনীপুরেও। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে পাঁশকুড়া রাধাবল্লভ চক পঞ্চায়েত এবার এলো তৃণমূলের দখলে। শনিবার সন্ধ্যায় পাঁশকুড়ার এক প্রেক্ষাগৃহে ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মেলনে রাধাবল্লভ চক অঞ্চলের 6 বাম পঞ্চায়েত সদস্য শুভেন্দু অধিকারীর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন। ফলে 15 আসন বিশিষ্ট পঞ্চায়েতের 9 বাম সদস্য থেকে কমে দাঁড়ায় 3-এ। তৃণমূল সদস্য বেড়ে হয় 12। পঞ্চায়েত দখল করে তৃণমূল। এদিনের সভায় সভাপতিত্ব করেন পৌরপ্রধান জাকিউর রহমান খান। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি দীপ্তি কুমার জানা, টাউন সভাপতি নবকুমার ভট্টাচার্য ও জেলা যুব সভাপতি আনিসুর রহমান সহ বিশিষ্টজনেরা। মানুষ গ্রহণ করবে না, নিজের কাজ নিজের চিন্তা ভাবনার মধ্য দিয়ে, নিজের চাল চলনের মধ্য দিয়ে কিন্তু আমাকে আমার দৃষ্টিভঙ্গির কল্যাণের জন্য কাজ করছি। রামকৃষ্ণের কথা মানুষের কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ। পাঁশকুড়া পুরসভার জনপ্রিয় কাউন্সিলর, মাদ্রাসা সার্ভিস কমিশনের অন্যতম সদস্য। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জাহাঙ্গীর বাদশাহ, রঞ্জন মাইতি রিপোর্ট, নিউজ আরসিবিএস। কৃষি সংক্রান্ত সমস্ত খবর এবার দেখুন আরসিবিএস বাংলায়। প্রতিদিন নিউজ আরসিবিএসে দেখুন কৃষি কথা। দীর্ঘ গবেষণার পর পুকুরে ইলিশ চাষ করে সাফল্য পেয়েছেন কাকদ্বীপের বিজ্ঞানীরা। স্বাদ ও সমুদ্রের ইলিশের কাছাকাছি। ইলিশ মাছের প্রধান খাদ্য উদ্ভিদকণা ও প্রাণীকণা। গবেষকদের তৈরি কৃত্রিম সেই খাবার দেওয়া হচ্ছে পুকুরের ইলিশকে। আশা করা যায় মাছ চাষিদের এখন আর ইলিশের জন্য নদীর ওপর ভরসা করতে হবে না। খুব সহজেই এবার মিলবে পুকুরের ইলিশ। দীর্ঘ গবেষণার পর পুকুরে ইলিশ চাষে সাফল্য মিলল। 21 মাসে ইলিশের ওজন হয়েছে প্রায় 500 গ্রামের কাছাকাছি। স্বাদও সমুদ্রের ইলিশের কাছাকাছি।
পুকুরের ইলিশের পেটে মিলেছে ডিমও, যা থেকে আগামী দিনে পুকুরে ইলিশের প্রজনন করা যাবে বলে আশাবাদী গবেষকরা। জুলাই মাসে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধারমণ সিংহ সমস্ত গবেষণা প্রক্রিয়া দেখে আশাবাদী। আগামী দিনে এই রাজ্যে নদী এবং সমুদ্র উপকূলের পুকুরে ইলিশ চাষের উদ্যোগও ইতিমধ্যে নেওয়া হয়েছে। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীন কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থার কাকদ্বীপ শাখার বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালিয়ে এই সাফল্য পেয়েছেন। এটা আমরা ঠিকঠাক রাখবার জন্য, যাতে অক্সিজেন একদম না কমে যায়, সেই সব ঠিকঠাক রাখবার জন্যই আমরা এটা অ্যারেশনটা চালাই, যাতে করে অক্সিজেনের ডিমান্ডটা ওদের কাছে ঠিকঠাক থাকে। এটা কি সময় সময় চালানো? হ্যাঁ, আমাদের সময় সময় চালাতে হয়, কারণ অক্সিজেন যদি খুব বেশি দেওয়া হয় তার ক্ষেত্রেও অসুবিধা। যদি আমরা দিনের বেলাতে প্ল্যাঙ্কটন, ওদের খাবার যেটা থাকে, তারা যদি খুব বেশি অক্সিজেনের এখানে সবসময় যদি আমরা অ্যারেশন চালাই, তাহলে কি হবে, প্ল্যাঙ্কটনটা কমে যেতে পারে, এখানে প্ল্যাঙ্কটনের মাছের খাবারটা কমে যেতে পারে। সেটাকেও ঠিকঠাক রাখবার জন্য আমরা একটা নির্দিষ্ট টাইমে চালাই, যেটা রাতের দিকে চালাই। কারণ হচ্ছে রাত্রের দিকে অক্সিজেনটা অনেকটা ফল হয়ে যায়, সেই টাইমে হতে পারে ওদের মাছের ঘাটতি হতে পারে, ওই ঘাটতিটা মেটানোর জন্যই আমরা অক্সিজেনটা চালাতে থাকি, যাতে করে ওদের এই জন্য আমাদেরকে দেখতে হয় তাতে খাবার আছে নাকি ঠিকঠাক। পুকুরের মধ্যে খাবারটা যদি ঠিকঠাক থাকে, তাহলে একটা দিকে যে ঠিক যে ওদের খাবারের জন্য যেটা ডিমান্ড থাকে, সেটা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হয়। একটা হচ্ছে প্ল্যাঙ্কটন, যেটাকে প্ল্যাঙ্কটন বলে, ইলিশ মাছ যেটা খেয়ে বেঁচে থাকে। আমাদেরকে এটা মাসের মধ্যে আমরা দুবার করে চেক করি যে এখানে প্ল্যাঙ্কটনটা কি আছে, কত পরিমাণ আছে। যদি কমে যায় তখন সেটার জন্য আমরা ফার্টিলাইজার ইউজ করি, বিভিন্ন ফার্টিলাইজার এখানে ইউজ করা হয়, বিভিন্ন ইনঅর্গানিক, অর্গানিক, যাতে করে ওইটা ঠিকঠাক করে তাদের খাবারের পরিমাণটা ঠিকঠাক থাকে। আর রেগুলার তো আমাদেরকে এর যে মাটি পরীক্ষা করতে হয়, জল পরীক্ষা করতে হয়, আমাদেরকে এগুলো রেগুলার থাকেই। 2012 সালের শেষ দিক থেকে বিজ্ঞানী দেবাশিসদের তত্ত্বাবধানে পুকুরে ইলিশ চাষ প্রকল্প হাতে নেওয়া হয়। বাছাই করা হয় কাকদ্বীপের গবেষণা কেন্দ্রকে। এই গবেষণা কেন্দ্রের পাশ দিয়ে বয়ে গিয়েছে কালনাগিনী নদী। নদীর নোনা জল নিয়মিত এখানকার পুকুরে ঢোকানোর ব্যবস্থা আছে। নিয়মিত পুকুরে অক্সিজেন তৈরির জন্য হুইলারেরও ব্যবস্থা আছে। পরীক্ষামূলকভাবে কাকদ্বীপ সংলগ্ন মুড়িগঙ্গা নদী থেকে ধরা পড়া ইলিশের পোনা দিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। কিন্তু ইলিশ বাঁচিয়ে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় গবেষকদের কাছে। 1 বছরের বেশি সময় ধরে পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে ইলিশ বাঁচানো সম্ভব হয়। পুকুরের ইলিশের খাবার নিয়ে বেশ সমস্যায় ছিলেন গবেষকরা। মূলত ইলিশের প্রধান খাদ্য হলো উদ্ভিদ কণা ও প্রাণীকণা। গবেষকদের তৈরি কৃত্রিম সেই খাবার পুকুরের ইলিশকে দেওয়া হয়। প্রতি মাসে জাল দিয়ে মাছগুলিকে ধরে দেখে আবার পুকুরে ছেড়ে দেওয়া হয়। নোনা জলের পুকুরে চাষ করা ইলিশের পেটে ডিমও প্রজননযোগ্য হয়েছে। পাশাপাশি পুরুষ মাছের শুক্র উৎপাদন হচ্ছে। আমাদের এই ইলিশ গবেষণা 2012 সালের নভেম্বর থেকে অ্যাকচুয়ালি শুরু হয় প্রজেক্টটা। কিন্তু প্রথমতে আমরা যে ইলিশের চারা কোথা থেকে সংগ্রহ করা হবে, কিভাবে সংগ্রহ করা হবে, এইসব স্ট্যান্ডার্ডাইজ করতে আমাদের প্রায় 1 বছরের বেশি সময় লেগে যায়। তারপরে আমরা এই পুকুরে ইলিশ মোটামুটি 2014 জানুয়ারির দিকে আমরা স্টক করি, এখানে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। তারপর থেকে প্রায় 2 বছরের বেশি সময় হয়ে গেছে আমাদের এই পুকুরে ইলিশ হয়েছে। তো এখন মোটামুটি ইলিশের ওজন 425 গ্রাম মতো হয়েছে গড় ওজন। তো এবং এটা কত দিনের? এটা 2 বছরের বেশি সময়, 2 বছর 2 মাস। তো আমরা আরও একটা জিনিস আসার কথা, যে আমরা এই পুকুরে ইলিশের পেটে ডিমও এসেছে, এটা আমাদের খুব একটা আশার কথা এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। যদি এই পুকুরে ইলিশ বড় করে এই ইলিশের পেটে ডিম আসে, বা ইলিশ মেল এবং ফিমেল দুটোই যদি ম্যাচিওর হয় আমাদের এই বদ্ধ পুকুরে, বদ্ধ জলাশয়ে, তাহলে সেই ইলিশ থেকে আমরা প্রজনন ঘটাতে পারি। এবং সেই যদি প্রজনন ঘটাতে পারি এবং সেই লার্ভাকে রেয়ার করে আমরা পুকুরে যদি ছাড়তে পারি, তাহলে আমরা আশা করছি তাদের জীবিতের হার, সার্ভাইভাল হার অনেক বেশি হবে। সব মিলিয়ে কৃত্রিম প্রজনন সম্ভব হয়েছে। বর্তমানে এই গবেষকদের মূল লক্ষ্য পুকুরে ইলিশের সফল প্রজনন ঘটানো। সেই প্রজনন সম্ভব হলে চাষিদের আর নদীর ইলিশের পোনায় ভরসা করতে হবে না। চাষিরা খুব সহজেই পুকুরে চাষ করতে পারবেন এই মাছ। পরিসংখ্যান বলছে সারা পৃথিবীতে ইলিশের গড় উৎপাদন 72,000 মেট্রিক টন, যার মাত্র 15 থেকে 20% উৎপাদন হয় ভারতে। আবার এই রাজ্যে রসনাপ্রিয় বাঙালির প্রিয় পদও ইলিশের রকমারি। কিন্তু সব বছর সমান ইলিশ মেলে না, দামও অগ্নিমূল্য। সাধারণভাবে এই উদ্যোগে খুশি হবেন সাধারণ মানুষও। আমাদের নেচারে যে ইলিশ আমরা দেখেছি আমাদের গবেষণা করে, যে নেচারে এই সময়ে ইলিশ যে বাড়ে, তার থেকে আমাদের এই বদ্ধ জলাশয়ে যে বাড়ের হারটা আমাদের মোটামুটি 25% মতো কম।
বলছি ওই নদীর যে ইলিশ, গভীর সমুদ্রের ইলিশ আর এই যে পুকুরের ইলিশ, স্বাদ কি এক পাবে? আশা করছি, আমরা এখন স্বাদ নিয়ে খুব একটা ভাবছি না, কিন্তু আমরা এর আগে দেখেছি, আমরা 1 বছরের মধ্যে তখন আমরা একবার দেখেছিলাম ইলিশের যে টেস্ট কিছুটা হলেও মানে ভালো, মায়ানমারের ইলিশের থেকে অনেক বেটার। কিন্তু আমরা এখন এই স্বাদ নিয়ে ভাবছি না। একবার যদি আমরা ইলিশটাকে বড় করতে পারি, তারপর আমরা আশা করব আমরা ফিডের মাধ্যমে সেই স্বাদকে আমরা ম্যানিপুলেট করতে পারবো। বলছি যে এই যে নোনা জল বা নোনা জলের ইলিশ তো হয়, বা এই যে মিষ্টি জল, এটা কি কোন জলের ইলিশ হচ্ছে? দেখুন, ইলিশ হচ্ছে একটা মাইগ্রেটরি ফিশ, যে কিনা সমুদ্রে বড় হয় এবং ডিম পাড়ার জন্য নদীতে আসে। তার মেনলি যে বৃদ্ধির সময়টা অধিকাংশ সময় যখন ইলিশের মোটামুটি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের যখন ইলিশ হয়, তারা তখন সমুদ্রে চলে যায় এবং সেখানেই তারা বড় হয়। তারপরে ওরা প্রজননের জন্য, ব্রিডিংয়ের জন্য ওরা নদীতে আসে। এবং সেই এটা মাথায় রেখেই এটা নোনা জলে এদের বৃদ্ধি কিন্তু বেশি হওয়া উচিত, কারণ মিষ্টি জলে এরা একটা নির্দিষ্ট সময় প্রথম দিকটায় থাকে, তারপরে কিন্তু ওরা নোনা জল চায়, তারপরে আরও বৃদ্ধির জন্য ওরা গভীর সমুদ্রে চলে যায়, সেখান থেকে বড় হয়ে আবার ফিরে আসে। এটাই হচ্ছে ইলিশের জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS সে পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।